আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। আপনারাও যোগদান করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন গত কয়েকদিন না, সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক পদ্ধতি এবং সঠিক জায়গায় আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়া। এবং ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ, বাজার নিয়ে সর্বোপরি সর্বমহল থেকে, সর্ব অবস্থান থেকে গত কয়েকদিন যাবৎ খুব নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছিল। বাজার যে চিত্র বলে, বাজার যে জায়গা থেকে কথা বলে, আমিও আপনাদেরকে চেষ্টা করি সেই জায়গা থেকেই দেখানোর, বোঝানোর এবং শেখানোর। এই বাজারে আমার চেয়ে অনেক বড় বড় অ্যানালিস্ট আছে, আমার চেয়ে বড় বড় জ্ঞানী মহারথী মহারথী আছে, কিন্তু একটা জায়গায় দেখি যে মানুষকে কিভাবে ধোকার মধ্যে রাখে, কিভাবে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে আহ, লুটপাট করে, কোন কোন অ্যাঙ্গেলে, কি কি অ্যাঙ্গেলে লুটপাট করে। আছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো রেখেছেন, এবং যথাযথ আহ, আহ, বাজার সম্পর্কে ধারণা দেওয়ার সেই তৌফিক আল্লাহ দান করেছে। এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার প্রিয় ভাই বোনদেরকে যথেষ্ট পরিমাণ, যতটুকু চেষ্টা আমার, যতটুকু এই জ্ঞান আছে এই বাজারের, যতটুকু আমার আহ, দীর্ঘ 16-17 বছরের যাত্রায় এইখানে যতটুকু আমাকে জ্ঞান আল্লাহ দিয়েছেন, চেষ্টা করি পুরোটাই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, যেন এই বাজার থেকে আপনারা কিছু অর্জন করেন। অন্তত পক্ষে নিজের পুঁজিটা যেন সেফ থাকে, সেইটুকু যেন রক্ষা করতে পারেন। কেননা লুটপাট করতে করতে তো সবই শেষ করে ফেললো, আর কি আছে বাকি? শরীরের চামড়া ছাড়া তো আর কিছুই নাই, সবই তো নিয়ে গেল। সেখান থেকেও যদি আল্লাহর ইচ্ছা এবং আমার অক্লান্ত পরিশ্রমে যদি আপনাদেরকে কিছু পথ নির্দেশনা দিতে পারি, সেখান থেকে যদি আপনাদের কিছু উপার্জনের ব্যবস্থা হয়, অন্তত উপার্জন থাক দূরের কথা, আপনাদের যদি অন্তত পুঁজি পুঁজিটাও ফেরত আসে, এ তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। অন্তত পক্ষে অনেকের আমি দেখেছি এই পুঁজিবাজারে পুঁজি হারিয়ে শুধু নিশ্চয় হয়নি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, দায় দেনার চাপে পালিয়ে বেড়াচ্ছে। আজ থেকে 4-5 মাস আগেও এক ভাই আমাকে গভীর রাতে বারবার মেসেজ দিয়ে আসছিল। তো প্রায় রাতে 3টার দিকে আমি তাকে কল করলাম, দেখলাম যে জাগা আছে, সজাগ আছে। তিনি বললেন, বারবার মেসেজ দিচ্ছেন এবং কান্না করতেছেন। ফোন দিয়েছিলাম যে কি সমস্যা বলেন, বলে ভাই মার্জিন লোন নিয়ে 1,30,00,000 টাকা বা 50 লাখ টাকা এরকম সব শেষ হয়ে গেছে। এরপরে ধার দেনা করে অন্তত সেইখান থেকে কিছুটা পুঁজি রিকভারি করার জন্য আরো সম্ভবত 20-30 লাখ টাকা আরো ঢুকিয়েছেন। সর্বশেষ মনে হয় 3-4 লাখ টাকা বা 4-5 লাখ টাকা ছিল। খুব, মানে আসলে এইসব বিষয় বলল যে পরিবার বিচ্ছিন্ন, পালিয়ে বেড়াচ্ছি, নিজের সন্তানটাকে পর্যন্ত দেখতে পারছি না। এই যে দুঃখ, বেদনা, কষ্ট, এইসব দুঃখ শুনলে আসলে নিজেকেও কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না মানুষের অনেক দুঃখ বেদনা শুনলে। কি পরিমাণে দুর্নীতি, কি পরিমাণের লুটপাট এই বাজার থেকে করেছে, কিছু মানুষের আহাজারি শুনলে বুকটা ফেটে চৌচির হয়ে যায়। তো সেইখান থেকে কিছু পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আসলে কারো আহ, আপনারা জানেন যে আমি কখনোই কাউকে কোনো স্টক বাই সেল করার নির্দেশনা দেই না, শুধু শিক্ষার জায়গাটাতে রেখেছি একটা কারণে। এই বাজারটা গিরগিটির বাজার, এই বাজারটা অনেক বহুরূপী বাজার, এবং এই বাজারটাতে একটা ক্রিমিনাল চক্রের হাতে বন্দি বাজার। তো
সেই জায়গা থেকে আমি যতটুকু চেষ্টা করি, কারণ আন্দোলন সংগ্রাম এগুলো করে কোনো লাভ নাই, এই সব কিছু হচ্ছে একটা আহ, দুষ্টচক্রের ধান্দাবাজি, এবং চেষ্টা করে ওরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামের নামিয়ে দিয়ে আরো কিভাবে পতন করা যায়, এবং এই ফেসবুক প্ল্যাটফর্মে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এবং কিছু কিছু ওই যে আব- শুনতে খারাপ শোনা গেলেও বলতে বাধ্য হচ্ছে যে চুতিয়া সাংবাদিক, যেগুলো হাইওয়ান খালব, আমি আরবিতে গালি দিই যেন মনে করে দোয়া করে। তো এসব হাইওয়ান খালব হারামির বাচ্চারা নিউজ পোর্টালেও বাজারের নেগেটিভিটি তুলে ধরে। এগুলা কে করে, কারা করে, কেন করে, এটা অনেকের সাধারণ মানুষের না বুঝলেও অন্তত আমরা বুঝি যে এরা কেন এগুলো করছে, কাদের ইশারায় করছে, কাদের এজেন্ডা হিসাবে কাজ করছে, এগুলো সবই বুঝি, সবই দেখি, সবই জানি। দীর্ঘ 16-17 বছর যাবত এই বাজারের সাথে সংশ্লিষ্ট আছি, দেখে আসছি কিভাবে মানুষকে লুটপাট করছে, কিভাবে ধান্দাবাজি করছে, কিভাবে মানুষের সম্পদ লুটে নিচ্ছে। প্রত্যেকটা দেখুন, একটা কোম্পানির সম্পর্কে মিথ্যা তথ্য তুলে ধরে, আবার বাজার সম্পর্কে মিথ্যা তথ্য তুলে ধরে, একবার সকালে একরকম তথ্য তুলে ধরে, বিকালে একরকম তথ্য তুলে ধরে। এই হলুদ মিডিয়া, হাইওয়ান খাল চুতিয়া সাংবাদিকগুলো আছে কিছু, এগুলা 2-4-5 টাকার 2-4-5 হাজার টাকার জন্য এরা নিজের আহ, সবকিছু বিলিয়ে দিতে এরা প্রস্তুত। এরা, এগুলাকে কি বলবো, আর এগুলার কোনো ভাষা নাই বলার। গতকালকেও বিভিন্ন অ্যানালিস্টরা এই যে গতকালকের ক্যান্ডেলটা দেখে বলছে যে এটা অমুক তমুক, এই সেই, এটার নিচের দিকে নামবে। এর আগেও দেখেছেন যে যতবার এই মার্কেট নিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াতে চেয়েছে, আমি আপনাদেরকে কংক্রিট কিছু জায়গা থেকে বের করে করে দেখিয়েছি যে এটা বাজার পড়বে না, ইউটার্ন আসবে। যেমনটি 16ই নভেম্বরও সেম ঘটনা ঘটেছিল, তারা বলেছে নিচে আসবে। কুল্লু খারবান আইওয়া সাহে। তো তো এদের এইখানেও একবার নেগেটিভিটি ইম্প্যাক্ট ফেলানোর চেষ্টা করেছিল। তো আল্লাহ রহমতে আপনাদেরকে আমি যে এইখানেও এই নভেম্বরের 16 তারিখেও বলেছি, বা যতবারই, ইভেন সেপ্টেম্বরের দিকে যখন বাজারটা একটা জায়গায় নাটকীয়ভাবে একই জায়গায় রেখে ফিডিং করা ছিল, এই জায়গাতেও অনেক রিউমার ছড়িয়েছে যে বাজার 7,000 8,000 যাবে, এরকম গল্প গুজব করেছিল। বাট আমি বলেছি একটু সাবধান হন, কেননা এর একটা ক্যান্ডেলের নিচে শ্যাডো ছিল না, এবং এক জায়গায় ধরে 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 ফিডিং করাইছে। যখনই নিচে আসছে বা লেনদেনটা কমে গেছে, তখনই আপনাদেরকে বলেছিলাম। হয়তো আপনারা অনেকে বুঝতে পারেননি। আর অ্যাকচুয়াল সব কিছু তো আর একদম খোলাসা বলতেও কষ্ট হয়। অনেকে এটাকে নেগেটিভ ভাবেও নেয়, যার কারণে আসলে এগুলো বলতে খুব চিন্তা ভাবনা করে করতে হয়। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, গত কয়েকদিনের জায়গায় যেখানে দেখেছি যে এইখানে বাজার এমনিতেই আছে তলানিতে, এবং এই যে যে ক্যান্ডেলগুলো গত 2 দিনে করেছে, এই ক্যান্ডেলের আমি সিমিলারিটি আপনাদেরকে দেখিয়েছি কোথায় থেকে। যেমন এই একটা এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে 4,827, এটা জুন মাসের হিসাবটা। তো জুন মাসের ক্যান্ডেল এই দুইটা, আর গত 2 দিনের ক্যান্ডেল হয়তো আগে আর পরে, একদিন আগে আর পরের ঘটনাটাই গতকালকে এবং গত পরশু দিনের বা আপনার পরশু দিনের ক্যান্ডেলটা করেছে। তো এইখান থেকে যে একটা ইউটার্ন আসবে, এবং ওরা আসলে সাংঘাতিক, সাংঘাতিকও না, ওরা মারাত্মক সাংঘাতিক। তো আর আরেক ভাই বলছে যে জামাত আসলে কি বাজার, ভাই জামাত আসুক আর আহ, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক আর ফেরেস্তা আসুক, সিস্টেম যদি পরিবর্তন না করা যায়, যেই দলই ক্ষমতা আসুক না কেন, কোনো কাজ হবে না। আরেকটা বিষয়ে বাজার নিয়ে আজ পর্যন্ত বিগত 17 বছর না, আপনি যদি বিষয়টা অ্যানালাইসিস করে দেখেন যে বাজার নিয়ে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল ইতিহাসে আছে যে তারা এই দলের এই বাজারের পক্ষে দাঁড়িয়েছে, বা বাজারকে একটা সঠিক সংস্কার করার জন্য দাঁড়িয়েছে? দাঁড়ায় নেই। আগে হাসিনার সময় অনেক হত্যাকাণ্ড দেখেছি, অনেক কিছু গুম খুন হত্যা দেখেছি, তার পরবর্তীতে ওই ওই খুনিদেরকে বাঁচানোর জন্য পরিমণির নাটক, এই নাটক সেই নাটক দেখেছি।
তো এখন তো আর হাসিনার সরকার না, এখন তো ইন্টেরিয়াম সরকার। তো ইন্টেরিয়াম সরকার কার? ওই যে বাল ছিঁড়ে কথা, তো ওই যে হাদির মতন ভাষা চলে আসে, বিপ্লবী ভাষা তো এইরকমই হয়। তো এই চুতিয়া সরকারে কার ইয়ে করছে? সে একই তো কাহিনী করতেছে এখনো, সেই তাসানের বিবাহ বিচ্ছেদ, ওই মডেলের এইটা, ওই মডেলের এইটা, এইসব এইগুলা একটা পার্ট, এগুলা পার্ট খুনিদেরকে বাঁচানো। এই দেশে বিচারহীনতার মধ্যে রাখার চেষ্টা করছে, এখানে সুশাসনের, কেউ যেন সুশাসনের জন্য কথা না বলতে পারে সেই ব্যবস্থা ওরা করে রেখেছে। তো এখন আমাদের জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সে যেই হোক, ইন্টেরিয়াম সরকার হোক আর ফেরেস্তা সরকার হোক, অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে অবশ্যই করতে হবে। আজকের বাজারের যে চিত্র, এই বাজারটা তো আমাদের এই জায়গার থাকার কথা না। আপনি পাকিস্তানের বাজার দেখেন, ভারতের বাজার দেখেন, ইন্টারন্যাশনাল যত বাজার দেখেন, আমি আপনাদেরকে যেই কাজগুলোর কথা বলছি বা যেই কাজটা করছি আপনাদের জন্য, এই বাজার নিয়ে যেই অক্লান্ত পরিশ্রমগুলো করছি, সেই পরিশ্রম তো করার কথা ছিল ইনস্টিটিউটের, এই কাজগুলো করার কথা ছিল আহ, আহ, নিয়ন্ত্রণ সংস্থার, এই কাজগুলো করার দরকার ছিল সরকারের, যা আমাদের বিনিয়োগ শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। কিন্তু তারা রোড শো, এই শো, বাল শো, সাল শো, এই বহু ধরনের শো মারাইতেছে, কিন্তু সঠিক কোনো কাজ তারা আজ পর্যন্ত করে নাই। মূলত এসব শো মানে লুটপাটের শো। লুটপাটের শো ছাড়া তাদের আর কোনো শো নাই। কেন? তাদের শো, শো কি জিনিস আছে? শো করবে কি? তাদের তো শো, শো করার মতন কিছু নাই তো। হিজড়া এরা, হিজড়া এরা, হিজড়া এরা, ঘাতক এরা, পিছনে ছুরি মারার লোক, সামনে কিছু মানে কোনো কিছুই করতে পারে না। এবং আমাদের এই দেশের 95% শিক্ষিত লোকগুলা এই কালপিট বেশি। 95% শিক্ষিত যারা এই চেয়ারে বসছে, এইসব চেয়ারে কি কোনো অশিক্ষিত লোক বসার সুযোগ আছে? তাহলে আমাদের দেশে সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ কারা? কোট টাই প্যান্ট পরা এই শিক্ষিত লোকগুলো নিজের স্বার্থে নিজের সবকিছুই বিলিয়ে দিতে পারে। তো যাই হোক, এগুলোর কথা বলে কে হবে? শিক্ষার জায়গায় আমাদেরকে যদি আমরা যদি নাগরিক সচেতনতা হই, দেশ এবং জাতি পরিবর্তন ঘটানো সম্ভব। তবে তরুণ সমাজকে ধন্যবাদ জানাই যে আহ, এই এই যে পরিবর্তনের জোয়ার আসছে, এবং এই যে লুটপাটের বিরুদ্ধে যে স্লোগান উঠেছে, হাদি আমাদেরকে যেই সুন্দরভাবে পথ দেখিয়ে দিয়েছে এবং যেভাবে আমাদেরকে উজ্জীবিত করেছে, এরকম হাজারো লাখো কোটি হাদির জন্ম দিয়ে গেছে। পরিবর্তন সুনিশ্চিত, এটা লিখে রাখেন। হয়তো 5 বছর আগে, হয়তো 5 বছর পরে এটা পরিবর্তন হবেই। আর পরিবর্তনশীল পৃথিবী, সকাল বিকাল রাত দুপুর যেহেতু পরিবর্তন হয়, সকালের পরে দুপুর, দুপুরের পরে রাত, রাতের পরে আবার গভীর রাত হয়, আবার গভীর রাতের পরে যেমন সূর্য ওঠে, তেমনি পরিবর্তনশীল দেশ হবেই, টুডে অর টুমোরো হবেই। তো সেই জায়গায় আমি যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য যে কাজগুলো করে যাচ্ছি, অন্তত এতটুকু আপনাদেরকে আহ, আমি বলা লাগবে না, সেটা আপনারাই বলছেন, আপনারাই জানেন যে অন্তত আপনাদের পাশে দাঁড়ানোর পর থেকে দীর্ঘ এই পদযাত্রায় আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন এবং কতটুকু আপনাদের আহ, উপকারে আসছি, সেটা আপনারাই আমাকে ভালো রিভিউ দিচ্ছেন। এবং চাই যে আরো ভালো কিছু উপহার দিতে পারি এবং আরো ভালো যেন ওই ক্রিমিনাল চক্রদেরকে রামধোলাই দিতে পারি এবং তাদের যে লুটপাটের জায়গাটা বন্ধ করতে পারি। এই বাজার ভালো হতে বাধ্য। তো আজকের যে ক্যান্ডেলটা, এটা একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে। বিভিন্ন চাপ বলেন বা যাই কিছু বলেন, নাটকীয় ঘটনা বলেন, যাই কিছু বলেন, বাজারকে এইখানে যেহেতু একটা মানি ইনজেক্ট হয়েছে। আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে অক্টোবর থেকে আপনাদেরকে একটা জিনিস আমি বলে আসছিলাম। গুড গুড গুড, নাজমুল হক ভাই, ভালো কাজ করেছেন। এখন অক্টোবর থেকে বারবার একটা ডিরেকশন দিয়ে আসছিলাম, আপনাদেরকে একটা ডিরেকশন দিয়ে আসছিলাম, সেটা বারবার বলে আসছি যে এখন ইন্স্যুরেন্সের দিকে মনোযোগ দেন।
ইন্স্যুরেন্স ফাইন্যান্স ব্যাংকের দিকে মনোযোগ দেন। কখন থেকে বলে আসছি? সে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3টা মাস টানা বলে আসছি। তো আপনাদের কিছু ভুলভ্রান্তি আছে, আপনাদেরও কিছু আহ, বিষয় আছে, সেটাও বলছি আজকে। আপনারা আপনাদের নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি সিজন যদি চলে একটার, আপনি যদি আরেকটা খোঁজেন তাহলে কি হবে? স্রোতের মানে বিমুখে চললে তো আপনি চলবে না। দেখুন, যারা সেপ্টেম্বর অক্টোবর বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইন্স্যুরেন্স গুলোকে কালেকশন করেছে, আজকে কি তারা সবাই গেনার না? সবাই গেনার। তো আপনারা চাচ্ছেন, অনেকে আছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর কিছু জিনিস থেকে বেরিয়ে আসতে হবে, যে আমরা যে একদম হুট করে মানে ধরেই বড়লোক হতে চাই, 3 দিনের প্রফিট চাই, এই জায়গা থেকে আপনারা একটু বেশ বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হবে, কংক্রিট জায়গায় ধরতে হবে। এগুলো আপনাকে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আমি অনেকগুলো স্টক আপনাদেরকে একদম বটম প্রাইসে ইন্স্যুরেন্স সেক্টরটার বিষয়ে বলছি। আর শুধু যে ইন্স্যুরেন্স সেক্টরটাই প্লে করবে এমন বিষয় না, আদার্স অনেক কিছু স্টকই ভালো ভালো, যেমন তাল্লু স্পিনিং এর কথা বলেছি, বারাকা পাওয়ার বলেন, পেনিনসুলা বলেন, এই যে এই স্টকগুলো, আইবিপি বলেন, একটা দুইটা ছাড়া সবগুলো কি প্লে করে নাই? বেশ ভালো একটা গ্যাপ দিয়েছে, প্রফিট দিয়েছে, এবং সামনের দিকে আরো দিবে। এগুলো উদীয়মান শেয়ারের কথা বলছি, যে এগুলোতে আপনাদের অন্তত পুঁজি হারাবে না, পুঁজিটা সেফ থাকবে। তো এইখানে আপনাদেরকে যে গাইডলাইনটা দিচ্ছি, এগুলা ভালো ভালো জায়গা থেকে, কংক্রিট জায়গা থেকে আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে বারবার বলি, যে আপনারা স্টক চয়েসের বিষয়টা একটু মনোযোগী হন। হুটহাট করে একটা বন্ধ কোম্পানি প্লে রোল করলো, আপনারা ঢুকলেন আর আপনাদেরকে সাইজ করে দিল, তো দোষটা তো আর বাজারের না, দোষটা আপনাদের নিজেদেরও কিছু গাফিলতি আছে। শিক্ষা ব্যবস্থার জায়গা বারবার আপনাদেরকে আমি মনোনিবেশ করার চেষ্টা করি, যে অন্তত পক্ষে কোন স্টকটা কিনলে, যদি বাজার যতই পতন হোক না কেন, আপনাদের অন্তত অন্তত পক্ষে পুঁজিটা যেন সেফ থাকে। প্রাইস ফল ডাউন করলে যেন আবার রিকভারি করে, ব্যাক করে, কাম ব্যাক করে। আর কিছু কিছু যে আবর্জনা নিয়ে আপনারা যারা মানে ধরা খেয়ে আছেন, এখনো পর্যন্ত অনেককেই দেখি যে ওইসব স্টকের দিকে আবারও ঝুঁকছেন। কেন? আপনারা হয়তো বাসা থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যান, কিন্তু হাউজে গেলে নানান কথা, নানান নিউজ, নানান এটা, আপনারা ডিসিশন চেঞ্জ করে ফেলেন। এই জিনিসগুলো আপনারা করেন। সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। সেখান থেকে বেরিয়ে এসে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে কোন দিকে মুভমেন্ট হচ্ছে বাজার। এবার আসেন ইন্স্যুরেন্সগুলোর কথা আপনাদেরকে একটু বলি। সেই ইন্স্যুরেন্সের কথা হচ্ছে, আপনারা অবশ্যই একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং বি কেয়ারফুলি ট্রেড করবেন। সেটা হচ্ছে, যেই যে ইন্স্যুরেন্সগুলো ওভার ভ্যালু হয়ে গেছে, ওভার প্রাইসেস হয়ে গেছে, ওই দিক থেকে সাবধান থাকেন। দেখেন, আমি সিটি জেনারেল ইন্স্যুরেন্স থেকেও অনেকবার আপনাদেরকে সতর্ক করেছি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা, কেননা এটা ফেব্রুয়ারি মাসে প্লে রোল করে গেছে। ফেব্রুয়ারি মাস থেকে প্লে রোল করতে করতে এটা 27 টাকা নামিয়েছিল। এই যে শান্তনু অধিকারী এখানে উপস্থিত আছে, এই ছেলেটাকে আমি 35 টাকা কিনানোর পরে সেটা 27 টাকা নেমেছিল, বলছি ধৈর্য ধরো, এটা আবার ইউটার্ন আসবে। যাই হোক, 40 টাকার ঘরে যাওয়ার পরে তার একটু অস্থিরতা বেড়ে গেছে। আরো একটা বিষয় চিন্তা করলাম, যে যদি বাজারের কারণে কোনোভাবে কমে, তখন আবার বলবে যে প্রফিটটা নিলাম না কেন, বা এই ধরনের। বলতাম যে তুমি সেল করে দাও, এটা আরো যাবে, হয়তো তোমার ওই ধৈর্যটা নাই। আর এই শান্তনু অধিকারীকে আমি 15 সাল 16 সাল থেকে আমার সাথে কাজ করতো, কিন্তু ওভার গ্রিডি হওয়ার কারণে কিছু ওই আহ, আহ, ওই ধান্দাবাজ যেগুলো আর কি, মলম পার্টি, এই মলম পার্টির কাছে ধরা খেয়ে তার পোর্টফোলিওটা একদম ধ্বংস করে ফেলছে। যাওয়ার সময় নিষেধ করছে, কিন্তু ওই যে লোভ লালসার কন্ট্রোল করতে পারে নাই, 3 দিনের লাভ চাইছে। আমার কাছে একটু ধীরে ধীরে হয়, তো অসুবিধা নাই মাসুদ রহমান ভাই। আমি একটু লেট করলেও পরবর্তীতে আবার একটু ফার্স্ট ফার্স্ট সাইড থেকে দেখে নেবেন। তো এই শান্তনুকেও আমি নিষেধ করার পরে আসলে পুঁজি তার, টাকা তার, বিনিয়োগ তার, এখন আমি তো একদম ডিরেক্টলি তাকে স্ট্রং ভাবে বলতে পারি না। তো যার কারণে আমি আহ, আটকাইতে পারি নাই, কিন্তু এমন এমন হাই প্রাইসে তাকে স্টকগুলো ধরাইছে, একদম পোর্টফোলিওটা
পুরা ড্যামেজ করে ফেলেছে, যেটা আমার দীর্ঘদিনের একটা ধীরে 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 ডাবলের উপরেও প্রফিট মানে পোর্টফোলিওটা বানিয়েছিলাম, হয়তো থাকলে এতদিনে আরো অনেক কিছু হতো। যাই হোক, সেটা তার কিসমতের ব্যাপার, তার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু এই এই জিনিসটা থেকে করতে পারে না। যেমন সিটি জেনারেল ইন্স্যুরেন্স থেকে আপনাদেরকে আমি বারবার সতর্ক করতেছি, এটা হাই হাই ভ্যালু, হাই ভ্যালু প্রাইস, তো নিষেধ করছি। কিন্তু অনেকে আরো ওভার হয়তো নিউজ ছড়িয়েছে, এত যাবে 150 200 এরকম গল্প গল্প গুজবে। আমি গল্প গুজবে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী বাজারের রিয়েলিটি নিয়ে। এরপরে আমরা ক্রিস্টালটা আমরা যখন আলোচনায় আনলাম, ক্রিস্টালটা আনলাম কোথায়, 44 45 টাকার দিকে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আমি ক্রিস্টালটা 44 45 টাকার ঘরে এনেছি। তো 45 দুগুণে যদি 70 ধরি, 45 দুগুণে কত ধরা যায়, এটা একদম বটম সাইডটা হিসাব করতে হবে যে কত থেকে উঠে আসছে। আমরা যদি এই জায়গাটা ধরি, এই জায়গাটা ধরি, ধরেন 40 টাকা, 40 দুগুণে 80, বা আরেকটু নিচেও যদি হিসাব আছে, যদি 35 দুগুণে 70, এই লেভেলটা 38 ঘরে আছে, আরো নিচেও যদি আমরা খুঁজি, এইখান থেকেও যদি অলমোস্ট ডাবলের কাছে। এখন এইখানে আপনার 1 2 টাকার জন্য যদি আপনি গ্রিডি হয়ে ধরেন এখান থেকে আরো 2 4 টাকায় বাড়লো, কিন্তু হাই হাই রিস্কি জায়গা, ওভার রিস্কি জায়গা এটা, যে এই শেয়ারটা রিসেন্টলি 40 41 টাকা থেকে 70 টাকা টাচ করছে, তাহলে 90% আপনাকে গেইন দিয়েছে। তো এইখানে যদি আছে, আলহামদুলিল্লাহ ভাই, সবার দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। 90% গেইন দিয়েছে, সেই জায়গায় যদি আপনারা আপনারা যদি ইন ইন করেন বা বলেন যে এটার আর কত গন্তব্য, তাহলে আমার কি বলা আছে বলেন। এইটার অলরেডি একটা সেল গেছে, এবার এটা যাক না রে ভাই, 100 টাকা যাক না, অসুবিধা নাই, সতর্ক করছি কেন। আলহামদুলিল্লাহ 44 45 50 60-এ যারা কিনছেন তারা তো প্রফিট করছেন, আর কি দরকার, আর ওভারগ্রিডি হওয়ার দরকার আছে। এখন আসেন, কিছুদিন আগে একদম রিসেন্টলি যে স্টকটার কথা বলেছিলাম, বিএনআইসিএল, তাই না? বিএনআইসিএলটা কততে বলেছিলাম, 44 45 টাকার ঘরেই, যখন আপনাদেরকে একদম কংক্রিট ভাবে আপনাদেরকে বলেছি 45 টাকার ঘরে স্টকটি খুব বেশ চমৎকার ক্যান্ডেল তৈরি করেছে। এটার সাপ্লাই জোনটাও বলেছি ভালো অবস্থানে আছে। এই দিকে আসেন, তো যারা ধরেন ওই যে ক্রিস্টাল থেকে যদি কেউ প্রফিট নিয়ে থাকেন, নিয়ে যদি এটা 45 টাকা কিনেন, তাহলে আপনি ক্রিস্টালটা 75 80 টাকা যাওয়ার যে প্রফিটটা পাইতেন, তার চেয়ে বেশি কি এখানে 45 টাকা থেকে 52 53 54-তে যারা পাইছেন, তারা কি ওর চেয়ে আরো বেশি লাভ করছেন না? ইভেন এখনো পর্যন্ত এই বিএনআইসিএলটা হয়তো বা এখান থেকে আরেকটু যাবে, আরেকটু গেলে কত 55 56 লেভেলটা বলেছি, এই 55 56 লেভেলটা পর্যন্ত যাবে। তাহলে এইটার একটু আশা করা যায়। আচ্ছা, এইটাও ধরেন আপনি এখান থেকেও প্রফিট নিলেন বিএনআইসিএল থেকে। আরো একটা শেয়ার দেখায় আপনাদেরকে, আইসিআইসিএল, ঠিক না? আইসিআইসিএল এর এখনো প্লে শুরু হয় নাই। তো আপনারা যদি বিএনআইসিএল থেকে প্রফিট করে আইসিআইসিএলটা যদি এই যে 23 টাকা 30 পয়সা 40 পয়সা 50 পয়সা কিনেন, এইখানে যদি আবার শর্ট টাইমের ভিতরে আপনারা 2 3 টাকা 4 টাকা একটা গ্যাপ নেন, তাহলে আপনি হিসাব করছেন এই যে এখন ইন্স্যুরেন্সের জোয়ার, আপনি যদি ঘুরে 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 যেগুলো একটু বটমে আছে, উপরের গ্যাপটা ভালো আছে, এইভাবে ভাবে যদি ধরতে পারেন, তাহলে কি আপনাকে আর আইটেম খোঁজা লাগে বলেন? আপনি নিশ্চিত থাকেন যে এই যে আইসিআইসিএল, তার এই যে নিচের প্যাটার্নটা দেখেন, আইসিআইসিএল এর কারেকশনটা কমপ্লিট করে আরএসআইটা খুব চমৎকারভাবে আজকে যে ইউটার্নটা নিছে, এটা আগামীকালকে যদি হল্ট করে আইসিআইসিএলটা, অবাক হওয়ার কিছু নাই। অবাক হওয়ার কিছু নাই, কেননা এটা এখনো প্লেই করে নাই। এটা মাত্র রান শুরু করছে, এখন ইন্স্যুরেন্সের কি হবে, যেটা উপরে উপরে যাবে, যেটা উপরে উপরে যাবে সেটা সেল যাবে, যেটা বটমে আছে সেখান থেকে ইউটার্ন নেবে, ঘুরে ঘুরে প্রত্যেকটা ইন্স্যুরেন্সগুলো আপনাদেরকে পয়সা দিবে। তা আপনি যেটাতে 5 টাকা 60 টাকার একটা গ্যাপ নিছেন, বা আরো ভালো গ্যাপ নিছেন, ওইগুলোর থেকে আস্তে আস্তে এই নিচে যেগুলো আছে, যেমন আইসিআইসিএলটা এখনো বটমে আছে, আপনাদেরকে বলেছি দেখবেন যে উইদিন শর্ট টাইমের ভিতরে আইসিআইসিএলটা 27 28 টাকার ঘরে দেখবেন, ইভেনচুয়ালি ডিভিডেন্ড পর্যন্ত এটা 30 31 32 টাকা দেখবেন। তো এই যে আপনাদেরকে বিজনেস তো আপনাদেরকে দিচ্ছে, এবং কিভাবে দিচ্ছে কৌশলটা আপনারা একটু
বলে দিলাম যে যেই স্টকটা আপনি এখন উপরে গিয়ে সেল দিলেন, প্রফিট নিলেন, আপনি দেখেন নিচে আবার কোনটা পড়ে আছে। আইসিআইসিএলটা এখন যেহেতু ইন্স্যুরেন্সের মৌসুম, এইদিকে আবার নজর দেন, এইদিকে নজর দেন। আইসিআইসিএল দেখবেন যে আগামীকালকে যদি হল্ট দেয়, কেউ অবাক হওয়ার কিছু না, এটা আগামীকালকে একটা ভালো রান করবে এবং উইথ ভলিউম সহ রান করবে আইসিআইসিএলটা। প্যাটার্ন 100% পাওয়ারফুল প্যাটার্ন নিয়ে সে আজকে দাঁড়িয়েছে। এরপরে দেখেন আরো কিছু ইন্স্যুরেন্স দেখেন ভাই, ব্যাংকের সিজনটা অলরেডি একটা জায়গা থেকে কিন্তু খুব ভালো একটা অবস্থান নিয়েছে এবং গেমও হয়েছে। আর ব্যাংকের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে একটু দুর্বল আছে, অনেকগুলো যেগুলো দুর্বল ব্যাংক সেগুলো থেকে একটু সতর্ক থাকেন। একবার যদি ফেসে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। ধন্যবাদ নাজমুল হক ভাই, আপনাদের সকলকে। আগামীকালকে বন্ধ, ঠিক আছে, এটা পরের দিন, পরের কার্য দিবস। আগামীকালকে তাদের ইজিএম আছে, ইজিএম এর রেকর্ড ডেটের পরে, মানে রবিবারের কথা। আগামীকাল বলতে আগামী কার্য দিবস যখন তার চালু হবে সেইটা। এটা যে আগামীকালকে খোলা থাকবে বন্ধ থাকবে সেটা বিষয়টা আগামী কার্য দিবস বুঝতে হবে। তো আগামীকাল করে আপনারা ওই যে মানে এই প্যাটার্ন কথার বুঝতে হবে। তো আগামীকাল বন্ধ, রোববারে তো খুলবে নাকি আজীবন বন্ধ থাকবে? আগামীকাল বলতে আগামী কার্য দিবসে। ঠিক আছে, তো এখন এই বিষয়টা দেখেন আইসিআইসিএল, তারপরে এশিয়া ইন্স্যুরেন্সটা দেখেন, অনেকগুলো ভালো ভালো এখনো যেগুলো আছে। আমার কাছে আরো কিছু ইন্স্যুরেন্সের ভালো ভালো অবস্থান দেখছি। এই যে এশিয়া ইন্স্যুরেন্স, এটাও কিন্তু দেখবেন যে ভালো একটা ইউটার্ন আসবে। লাস্ট কত বছরের বিষয় হচ্ছে এটা। বটম জোনটা কিভাবে বোঝা যায়, যখন একটা, এই যে আমি উত্তরা ব্যাংক দিয়েও বুঝাইছি আপনাদেরকে, যখন একটা জায়গায় দীর্ঘ সময়, এই উত্তরা ব্যাংকটা, এই যে এটা ইসলাম, এইটা দিয়েও বোঝানো যায়। যেমন এটা হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স। এই এশিয়ার ইন্স্যুরেন্সের দীর্ঘ সময় যদি আমি বলি, এটা ঠিক কবে থেকে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, এই নভেম্বর, এই 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তার কোনো মুভমেন্ট ছিল না। এটাও একটা ভালো একটা রান আসবে। এটা একটা ভালো রান আসবে। ঠিক আছে, তো এইটারও যখন রান আসবে, এটাও একটা গ্যাপ হবে। কোথায় গ্যাপটা হবে? এইটার এখন আছে 28 টাকা, এটা 30 32 টাকা, 30 31 টাকার দিকে যাবে। 30 31 টাকা যাবে। তো এইখানে একটা জিনিস বলতেছি যে আপনাদেরকে, যে স্টকটার খুব কাছাকাছি সাপ্লাই জোন, বড় ধরনের সাপ্লাই জোন, সেগুলোর একটা মুভমেন্ট বেশি একটা আসবে না। আর যেগুলার সাপ্লাই জোনটা একটু দূরে আছে, অনেক দূরে আছে, সেইগুলোর দিকে, যেমন আইসিআইসিএল এর সাপ্লাই জোন দূরে আছে, বিএনআই এর দূরে আছে, আহ, দূরে ছিল, এখন তো সাপ্লাই জোনে ঢুকে গেছে, ক্রিস্টালের সাপ্লাই জোনের ভিতরে ঢুকে গেছে। আপনাদেরকে সাপ্লাই জোনটার কথা যেটা বলছি, দেখেন এইখানে দীর্ঘ সময় ট্রেড হয়েছে, তার মানে এটা একটা সাপ্লাই জোন। ঠিক আছে, আছি স্বপন ভাই, আলহামদুলিল্লাহ। এখানে একটা সাপ্লাই জোন আছে। তো এই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে সাপ্লাই জোন কি আর সাপোর্ট জোন কি। যেমন একটা জিনিস আপনাদেরকে বলি, আইসিআইসিএল এর যেই জায়গাটা, সাপ্লাই জোনটা, অনেকে ভাবতেছেন যে এই যে আইসিআইসিএল এর, দেখেন এইগুলো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, এই যে নামছে আবার উঠছে, এগুলো জিগজ্যাগ প্যাটার্ন, এগুলো কোনো সাপ্লাই জোন না। এর উপরের যে জায়গাটা, আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এই যে এগুলা কিন্তু সাপ্লাই জোন না, এই যে উঠছে নামছে এগুলা সাপ্লাই জোন না। সাপ্লাই জোনটা হচ্ছে এট এ টাইম 8 আনা, 1 টাকা 10 পয়সা 20 পয়সার আপ এন্ড ডাউনে দীর্ঘ সময় যখন ট্রেড বাই সেল হয়। যেমন এটার সাপ্লাই জোনটা এখানে ছিল 21 টাকার ঘরে, সাপ্লাই জোনটা ছিল, দেখছেন, বিশাল সময় একই জায়গায়, মুভমেন্ট নাই। 8 আনা মানে 30 পয়সা, 50 পয়সা, 60 পয়সা, এর ভিতরেই ভলিউমগুলো হয়েছে, এগুলো কালেকশন হয়েছে, এটা হচ্ছে সাপ্লাই জোন। আর উপরে যেটা, এই যে আপ এন্ড ডাউন হয়েছে, এগুলো কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন, এগুলো কিন্তু আপ হয়েছে ডাউন হয়েছে, আপ হয়েছে ডাউন হয়েছে, এগুলো সাপ্লাই জোন না। আর উপরের সাপ্লাই জোনটা কোথায়? এই দেখেন, এটা 28 টাকা, 27 টাকা, 28 টাকার ঘরে সাপ্লাই জোন। কেন? এই জায়গা একটা শর্ট টাইমের ভিতরে এখানে ভালো একটা অবস্থানে ছিল। এরপরে উপরে দেখেন আরো কোথায় লম্বা সাপ্লাই জোনটা, এটা কোথায় গেলে বাধা পড়বে, সাপোর্ট সাপ্লাই কিভাবে তৈরি করে, এটা আপনাদেরকে বুঝাইছি, আমার ভিডিওতেও দিয়েছি। এক্সট্রা সাপোর্ট জোন সাপ্লাই জোনের একটা এক্সট্রা ভিডিও আছে, অনেকে এটা শেয়ার করে রেখেছেন, আমার এই ইয়েতে আছে,
আমার টাইমলাইনে আছে, একটু প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে আপনারা খুঁজে পাবেন, সেখান থেকে আপনারা নিজেদের ইয়েতে আইডিতে শেয়ার করে রাখতে পারেন। তো এই জায়গাগুলোতে আমি প্রয়োজনে আরেকবার সাপোর্ট জোন সাপ্লাই জোনের ভিডিওটা বের করে আপনাদেরকে আপলোড দেব, আপলোড দিলে আপনারা এটা শেয়ার করে রাখবেন। তো সাপোর্ট জোন কিভাবে তৈরি করে, সাপ্লাই জোন কিভাবে কোথায় গেলে সাপ্লাই আসবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আর আইসিআইসিএল এর বড় সাপ্লাই জোনটা হচ্ছে 31-32 টাকা। আপনারা যদি এখন যদি চিন্তা করেন, যদি আপনারা ধরেন যেগুলা আপে চলে গেছে, সাপ্লাই জোনে চলে গেছে, প্রফিটে আছেন, প্রফিটটা নিয়ে যদি আবার আইসিআইসিএল এ ঢুকেন, এখান থেকে আবার 2-3 টাকার একটা গ্যাপ নিতে পারেন, 4 টাকার একটা গ্যাপ নিতে পারেন উইদিন শর্ট টাইমের ভিতরে। এই পলিসি মেকিং গুলো আপনাদেরকে করতে পারলে আপনাদেরকে হারানোর কোনো সম্ভাবনা নাই, এবং বাজারটাও সঠিক পথে চলতে বাধ্য। এরপরে আসেন পায়োনিয়ারের কথা বলি। পায়োনিয়ার কি অবস্থা আছে দেখেন। পায়োনিয়ারটা আগেই প্লে হয়ে গেছে, পায়োনিয়ারটা আগেই প্লে হয়ে গেছে। যে স্টকগুলো আগে প্লে হয়েছে সেগুলো কিন্তু আগে বেশি একটা দূর যাবে না, এটা আপনাদেরকে বারবার বলে আসছি। এই পায়োনিয়ারটা কোথায় ছিল? 35 টাকা ছিল। কোথায় উঠেছে? 57 টাকা উঠেছে। 35 থেকে 57-58 টাকা পর্যন্ত উঠেছে। তাহলে এইটা অলরেডি প্লে হয়ে গেছে আরো আগেই। সুতরাং এগুলো এমন একটা দূরে যাবে না। তারপরে আসেন ইস্টার্ন ইন্স্যুরেন্সটা একটু দেখাই, এএস টি। এখন কিন্তু বাজারে আরেকটা গুজব ছড়াচ্ছে। আমি যতটুকু আমার কাছে নিউজ আসছে যে এখন অনেক জায়গায় বলা হচ্ছে হিরোর গ্রুপ আবার অ্যাক্টিভ হয়েছে, অমুক গ্রুপ আবার অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি আপনাদেরকে ওইদিকে ম্যানুপুলেট করার চেষ্টা করতেছে হিরোর গ্রুপ, অমুক গ্রুপ, সাইফুল গ্রুপ, ওই যে শালটুর গ্রুপ, ডালটুর গ্রুপ, বাল্টুর গ্রুপ, এগুলার খবর এখন পুরা বাজার ছয়লা ছয়লা পাবে। তো আপনারা মনে করতেছে ওই হিরোর গ্রুপ এটা তো ফাটায় ফেলবে, অমুকের গ্রুপ এটা ফাটায়, এইসব জায়গা থেকে বেরিয়ে আসেন। কথা বুঝে আসছে আপনাদের? ওই কার গ্রুপ তার গ্রুপ এগুলো দেখার টাইম নাই ভাই। কোন গ্রুপে হিরো টানছে না, সিরু টানছে না, ফিরু টানছে দেখার বিষয় না তো। বিষয় হচ্ছে আপনাকে কোন জায়গায় আপনাকে ঢুকতে হবে আর কোন জায়গায় বের হতে হবে, এই জায়গাটাতে আপনারা কংক্রিট হিসাব করেন। ওই গ্রুপের পিছনে দৌড়াইবেন, গ্রুপ আপনাকে স্যুপ বানায় খেয়ে ফেলবে। ঠিক আছে, গ্রুপ আপনাকে স্যুপ বানায় খেয়ে ফেলবে। এখন এই যে ইস্টার্ন ইন্স্যুরেন্সটা দেখেন, এইটাও কিন্তু একটা প্লে করছে। ঠিক আছে, এখন 36 টাকা থেকে এটা 58 টাকা পর্যন্ত গেছে, তাহলে 58, এটাও 58 টাকা গেছে। এখন আজকের যে ভলিউমটা দেখেন, এটা আগামীকালকে উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে। এখন বলতেছে অনেকে ইস্টার্ন ওই মামুরা টান দিছে, বাইকদারা ধরবে, এই করবে, হিরো ধরছে, তারপরে অমুকে টানবে, এই করবে সেই করবে, এইসব কুচ্ছা কাহিনী থেকে বেরিয়ে আসেন। আমার কথা হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এর ভিতরে আমরা থাকি না রে ভাই। আপনি ঘুরে ঘুরে 1 টাকা 2 টাকা করে নেন না, ছোট ছোট বালু করা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আপনি এইভাবে এইভাবে করে নেন। ওমর ফারুক ভাই ভালো আছি। তো এইভাবে করে নেন না, আপনাকে 10 টাকার জন্য 20 টাকার জন্য অপেক্ষা করার কি দরকার আছে? এই যে কয়েক ভাই বলতেছে যে আহ, ইয়ের ক্রিস্টালের গন্তব্য কত দূর। ভাই গন্তব্য কত দূর খোঁজেন কেন? 44 টাকার গন্তব্য 70 টাকা গেছে, আর কি গন্তব্য চান? আর কি গন্তব্য চান সেটা বলেন। পুরবী চ্যানেল। আচ্ছা, আরেকটা স্টক দেখি, আমি কর্ণফুলিটা দেখি, এটাও আমার বেশ ভালো লাগে। এটার মানে অবস্থান, আগে আমিও এটা তো বেশ কম বেশি কেনা বেচা করতাম। এই কর্ণফুলি ইন্স্যুরেন্সটাও ইউটার্ন আসছে। তো ইউটার্ন আসছে এখানে, এটাও কিন্তু কম প্লে করে করে নাই। এটাও নামাইছিল কত, 23 টাকা নামাইছে। তো 23 টাকা থেকে এখন 29 চলছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেক গ্রুপ, এটা এই কোনো কিছুতে কান দিবেন না আপনারা। এই নিয়েছে ওই নিল, যা কান নিয়েছে চিলে, চিলের পিছে ছুটছি মোরা আমরা সবাই মিলে, আমরা কানে হাত দিয়ে দেখি না আমাদের কান আছে কিনা। ওই কোন গুজব ছড়াইলো কি ছড়াইর দরকার নাই তো, আপনি আপনারটা নিয়ে দৌড়ের উপরে থাকেন। টুপ করে নেন, ওই যে ঠুস টুপ করে নেন, চুপ করে চলে আসুন। বুঝছেন তো? টুক করে ঢুকে ঢুকে পড়েন আর চুপ করে নিয়ে আসেন। তো কর্ণফুলীরও এখান থেকে আছে 29 টাকা, 32-33 টাকা যাবে। তো আপনার 29 থেকে 32-33 টাকা খারাপ না তো। আপনার 2000 শেয়ার কিনেন, 2 টাকা পাইলে 4000 টাকা, 2 টাকা পাইলে ম্যাচিউর হয়েছে 4000 টাকা বা 5000 টাকা, 5000 শেয়ার নিলে 5 দুগুণে 10,000 টাকা। ঠুস করে এটা থেকে টুপ করে নিয়ে চুপ করে আবার ঢুকে পড়েন আরেকটাতে। এরকম দেখেন। তারপরে পুরবী জেনারেল ইন্স্যুরেন্স, PUR,
যেইটাতে আপনারা দেখবেন যে উপরে সাপ্লাই জোনটা কাছাকাছি ওইগুলোতে একটু কম যাবেন। এই যে পুরো জেনারেলটা নামাইছিল তো অনেক নিচে, এটাও কম না, 16 টাকা, 16 থেকে কততে উঠেছিল, 23 টাকা। যেহেতু এটা সিজন আছে এখন, ধরেন গত কিছুদিন আগে ওইটা 18 টাকা ছিল, এখন 19 টাকা হয়েছে। আপনারা যারা নিছেন 21 টাকা তো অনায়াসে যাবেই, 21 টাকা গেলে আপনারা প্রফিটটা টুক করে নিয়ে ফেলেন। টুক করে নিয়ে ফেলুন। আবার আরেক দিকে যান, আরেকটা আছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, CENT। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের অবস্থা কি? এটাও ভালো একটা অবস্থানে আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটার যে প্যাটার্ন তৈরি হয়েছে, এটা আর একটু ভালো উপরের দিকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। কতটুকু আছে সেটা হচ্ছে, এখন আছে 43 টাকা, আপনার 46 টাকা যান না, 46-এ নিয়ে যান। এই যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কথা বলছে শাহিন ভাই, আপনি এই 45-46-এ গেলে প্রফিটটা নিয়ে নেন না ভাই। নির্বাচন হোক বা না হোক আমগো কিছু না, আমরা ব্যবসা করতেছি, ব্যবসার দিকে মনোযোগ দিই, মনোনিবেশ করি এই ব্যবসার দিকে। নির্বাচন যেহেতু আমরা শেয়ার মার্কেট রিলেটেড, ওই নির্বাচন ওইগুলো দিয়ে খেয়াল করে লাভ নেই। আমরা আমাদের কংক্রিট জায়গা ভাই, নির্বাচনের জন্য কি ব্যবসা বন্ধ থাকে? নির্বাচনের জন্য কি ভাত খাওয়া বন্ধ থাকে? নির্বাচনের জন্য কি হাগামুতা বন্ধ থাকে? কোনো কিছুই বন্ধ নাই। ওই আমেরিকা ওই ইয়েতে, এটা কি ইরানে মারছে, ইরানে আবার আমেরিকারে মারছে, ওইগুলা মারামারি থাকবেই। এই কারণে কি আপনারা আমার ওইদিকে থাইকা সবকিছু বন্ধ করে দিব? আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের পিছনে দেখার হিসাব নাই, আমাদের দেখতে হবে সামনে কে কোন দেশ কি করলো না করলো। আমরা আমাদের জায়গা থেকে কিভাবে বিজনেস পলিসি করা যায়, বিজনেস মেকানিজম করা যায়, বিজনেসের কোন কোন জায়গায় ঢুকলে আমরা বিনিয়োগ করতে কিনতে যদি আমরা পারি, অবশ্যই আমাদের বিক্রিতে আমাদের লাভ আসবে। তো যুদ্ধ চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, সব কিছু চলবে, এর ভিতরে আমাদেরকে বাঁচতে হবে। তো বাঁচতে হলে আমাদের এইসব গুলার পেছনে যে, কালকে আমার মনির ভাইয়ে যে বেনসন ভাই, আমার বেনসন ভাইয়ে কয় বাজার এই নির্বাচনের আগে আর বিনিয়োগ করবো না। তো ভাই, নির্বাচনের আগ পর্যন্ত কি মার্কেট কি বন্ধ থাকবে নাকি? নির্বাচনের আগ পর্যন্ত কি মার্কেট বন্ধ থাকবে? নির্বাচনের আগ পর্যন্ত কি আপনি ভাত খাওয়া বন্ধ করে রাখবেন? নির্বাচন হইলে আপনি কি ভাত খাইবেন? এর আগে খাইবেন না? ভাত খাইবেন, চলবেন বিন্দাস, ফুর্তি নিয়ে চলবেন এবং পজিটিভ মাইন্ড নিয়ে চলবেন। এত চিন্তা করে লাভ আছে নাকি? আমাদেরকে মানে আমাদের সিস্টেমটা এমন ভাবে করে রাখছে আমাদেরকে যে তুমি খালি চিন্তার মধ্যে থাকো, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল কারে মারবে, কোন দল কি করবে, তুমি চিন্তার মধ্যে থাকো, আতঙ্কের মধ্যে থাকো, ভয় থাকো। এ দেখতে দেখতে ভাই 50 বছরের কাছাকাছি হয়ে গেছে এই নাটক দেখতে দেখতে। এই দেশের নাটক যেভাবে আছে এভাবে চলতেই থাকবে। তো বয়স পার হয়ে গেছে কিন্তু পরিবর্তন দেখি নাই। 50 বছর পার হয়ে গেছে, 54 বছর পার হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে, কিন্তু পরিবর্তনের জায়গায় কিছু দেখি নাই, খালি হবে 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 এই চলছে। এর ভিতরে এই দেশে তো বিচারই নাই, যে দেশে বিচারের ব্যবস্থাই নাই, হত্যা করতেছে, এরপরে তাহসানের নাটক আসে, পরিমণির নাটক আসে, হত্যা খুনের আহ, কাহিনী নাই, এগুলো চলতেছে। এই জায়গায় ফালতু একটা কাহিনী, ফালতু একটা সরকার, ফালতু একটা সিস্টেমের ভিতরে আমরা বড় হয়েছি। তো এখানে কি হইব না হবে এগুলো তো আমাদের মানে এগুলো তো বুঝে হয়ে গেছে। তো আমাদেরকে আমাদের জায়গায় সঠিক থাকতে হবে, আমাদের কাছে আমাদের জায়গা বুঝতে হবে। ব্যবসা চলছে, ব্যবসা চলবে। এখন ওই ক্ষমতার জন্য কি মুদি দোকান বন্ধ রাখছে? ক্ষমতার জন্য মানে এই যে নির্বাচনের জন্য কি কোনো ব্যবসা বন্ধ আছে? ব্যবসার জায়গায় ব্যবসা চলতেছে। ফেডারেল ইন্স্যুরেন্সটা, এই যে দেখেন, ফেডারেল ইন্স্যুরেন্সটা একটা চরম চমৎকার একটা প্যাটার্ন। প্রত্যেকটা ইন্স্যুরেন্সের এখন মুভমেন্ট আছে। এই তো পপিয়াপা খুব সুন্দর একটা ছন্দ মিলিয়ে খুব চমৎকার একটা ছন্দ ছন্দ কথন লিখেছেন। এত সুন্দর একটা কথা, আসলে বাস্তব সুন্দর কথা বলেছেন। এই দেখেন, ফেডারেল ইন্স্যুরেন্সের কি একটা চমৎকার একটা ইয়ে ছিল। আহ, এই যে সাপোর্ট লেভেল দেখছেন, সাপোর্ট লেভেল চিনে রাখেন সাপোর্ট লেভেল। এই দেখেন এই সাপোর্ট লেভেলটা, সেখান থেকে সে একবার প্লে রোল করে আসছিল, দীর্ঘ সময়ের সাপোর্ট লেভেল নিয়ে করে আসছে, তো এখন আবারও মুভমেন্টে আসছে। এই যে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে এখানে, এখন তার গন্তব্য 22 টাকার ঘরে। আপনি 22 টাকা, যদি অনেকে ওই যে টেকনিক্যাল অ্যানালিস্টরা দেখায় কি এটা 22 টাকা 70 পয়সা হিট করবে, তো আমার 22 টাকা, অনেকে আছে 22 টাকা 70 পয়সা না যাওয়া পর্যন্ত সেল করবে না। এখান থেকে বেশি বেরিয়ে আসেন। আপনি কিনছেন কত?
19 টাকায়। আপনি 21 টাকা প্রফিট নেন, 21.50-এ নেন, 22.50-এ নেন, ট্রেড পার সেকেন্ডে সেকেন্ডে এটা আপ এন্ড ডাউন করে। সুতরাং আপনি যেখান থেকে নেওয়ার নিয়ে নেন। একদম ওইখানেই যাইতে হবে, ওর ভিতরে ঢুকতে হবে, উপরে যাইতে হবে, এমন তো বাধ্যকতা নাই। আপনি বাধ্যকতা ভাবে ওইখানে বসে আছেন, আমি তো বসে থাকবো না। আমরা তো বসে থাকবো না, আমি তো বসে থাকবো না, আমি তো আমার প্রফিট নিয়ে ফেলবো, ঠিক আছে। তো এখন ইন্স্যুরেন্স গুলার একটা জিনিস বারবার বলছি, যেটা প্রাইস ওভার ভ্যালু হয়ে গেছে সেগুলো থেকে সতর্ক থাকুন। আর যেগুলো প্রাইস বটমে আছে, মোটামুটি 1-2 টাকা পাবেন, সেগুলোর দিকে আপনারা মনোনিবেশ করেন, তাহলে আপনারা এখান থেকে জিততে পারবেন। আর এটা হচ্ছে, এই বিজনেসটা এমন একটা বিজনেস, আপনাকে ফাইট করে চলতে হবে। আপনাকে একদম ওই ঘাউড়ামির জায়গায় থাকলে চলবে না, যে না আমার অমুক জায়গায় যেতে হবে, তারপরে লাভ নেব, তারপরে এই করব, তারপরে সেই করব, এগুলো না। দেখেন নিটল ইন্স্যুরেন্স এই জায়গায় যে অবস্থান নিয়েছে, নিটলের অবস্থা ভিতরগত যতটুকু জানে আমার ওই যে মিজান ভাই আছে, নিটল টাটার অ্যাকাউন্টস ম্যানেজার। তো ভালো মন্দ যাই হোক, এখন সিজন আসছে, জোয়ারের যখন আসছে, এই জোয়ারে সবকিছু কম কম বেশি হবে। ওয়ালাইকুম আসসালাম। এই জোয়ারে সবকিছু কম বেশি আসবে। তো আসলে কোথায় যাবে? নিটল ইন্স্যুরেন্সের যে জায়গা আছে, 28 টাকা, এটাও 31-32 টাকা পর্যন্ত অনায়াসে যাবে। 31, 30, 31, 32 টাকা অনায়াসে যাবে। তো এইটা আপনারা দেখতে পারেন, বা যাদের কাছে আছে তারা এই জায়গায় আপনারা পজিশন নিতে পারেন, ঠিক আছে। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর এবং আচ্ছা, ফাইন্যান্সের দিকে একটু যাই। ইসলামী ফাইন্যান্সের কথা বলছেন, আমি গতকালকেও বলেছি যে গতকালকে বা পরশু বা গত 2-3 দিন আগে ইসলামী ফাইন্যান্সটার কথা, ইসলামিক ফাইন্যান্সটার কথা বলেছিলাম আপনাদেরকে, যে এইটার একটা ভালো একটা পজিশন নিয়ে ফেলছে এবং একই জায়গায় ধরে রাখছে। আহ, একটা বাই প্রেশার আসলে দেখবেন যে এই যে ইন্স্যুরেন্সের পরপরই দেখবেন যে ফাট করে একদিন এটার একটা টান চলে আসছে। এটার টান চলে আসলে 11-12 টাকা চলে যাবে। আছে কত? 9 টাকা 70 পয়সা। গতকালকে মনে হয় সম্ভবত 9 টাকা 40-50 পয়সা ছিল, বা এর আগের দিন 9 টাকা 40-50 পয়সা ছিল। তো সেইখান থেকে এখন এটা খুব দ্রুত, তো 9 টাকা শেয়ার বা 9 টাকা 70-80 শেয়ার, পয়সার শেয়ার যদি 11-12 টাকা যায়, কম পয়সা না তো, অনেক পয়সা। পেনিনসুলাটা এখন রিট্রেসমেন্ট কমপ্লিটের কাছাকাছি, একই জায়গার মধ্যে রিট্রেসমেন্ট হয়েছে। যে কোনো মুহূর্তে এটাও একটা মুভমেন্টে চলে আসবে। আরএসআইটাও বেশ ভালো কারেকশন হয়ে গেছে। একটা বাই প্রেশার আসতে দেখবেন এটাও উপরের দিকে চলে গেছে। 20 টাকা পার হইতে বেশি একটা সময় লাগবে না। আরেকটা কথা বলি, পেনিনসুলার ওর এজিএম হয়ে গেছে। আপনাদের কোডের যখন টাকাটা ডিসবার্সমেন্ট করবে, আমি চেষ্টা করতেছি খবর নেওয়ার জন্য, কবে কবে নাগাদ আপনারা টাকাটা পাবেন। এই তার ডিভিডেন্ডের টাকাটা ডিসবার্সমেন্ট হয়ে গেলে এই পেনিনসুলা চলে আসবে জেড থেকে বিতে। আর বিতে যখন আসবে তখন দেখবেন এই যে 24-25 টাকা কোনো ম্যাটারই করবে না। 24-25 টাকা কোনো ম্যাটারই করবে না। আরও কিছু তথ্য হচ্ছে, ইলেকশনের পর হলেও যখন তাদের সেকেন্ড পেনিনসুলার খবর, আপনারা কয়জনে জানেন? যারা শুরুতে আছেন তারা তো জানেন। সেকেন্ড পেনিনসুলাটা যখন চালু হবে, উদ্বোধন হবে, কাজ অলরেডি কমপ্লিট রেডি। আমি ভিতরগত সব তথ্য উৎপাত্য আমার কাছে কালেকশন করা আছে, এবং আপনাদেরকেও বলেছি যে সেকেন্ড পেনিনসুলাটা ইলেকশনের পরে হয়তোবা, ইলেকশনের পরে হয়তোবা এই সেকেন্ড পেনিনসুলার উদ্বোধনী অনুষ্ঠানটা হবে। আর উদ্বোধনী অনুষ্ঠান হইলে এই 25, 24, 25 টাকা যে সাপ্লাই জোন, এগুলা ওই যে আমাদের হাদি ভাইয়ের মতন, ওই এইটা ওইটা সিঁড়া বিড়া উপর দিকে যাবে। দেখেন, আপনি বলছি আপনাদেরকে, পেনিনসুলাটা ইনফ্যাক্ট এটা লং টার্মের জন্য অনেক ভালো ভালো অনেক উপরে যাবে, ঠিক আছে। টিআইএলআইএল এর একটা ভালো গেম হয়ে গেছে, ওটা আরো ওই যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হিউজ পরিমাণে পয়সা দিয়ে গেছে, ঠিক আছে। এইটা এখন ডাউন ট্রেন্ড, আপ টু অল্প অল্প কিছু উঠবে, এগুলা রিট্রেসমেন্টের অল্প অল্প উঠবে ওইগুলা। আহ, এই যে আমার এই বেনসন ভাই চলে আসছে, বেনসন ভাই টেনশন নাই, চলে আসছে বেনসন ভাই, এখন আমাদের টেনশন নাই। দেখছেন, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। তো একটু মজা না করলে তো হয় না। আমার বেনসন ভাই আসছে, আর এখন আর টেনশন নাই। গুরু, বৈশা থাকেন পয়সা লইয়া, বাইনসে পয়সা কামায়া যাইতেছে। তো তো এই
এটা যখন সেকেন্ড, এক হচ্ছে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হলে এটা এ গ্রুপে চলে আস বি গ্রুপে চলে আসবে। আবার সেকেন্ড পেনিনসুলা উদ্বোধন করলে এই সবগুলা সব ছিঁড়াবিড়া উপর দিকে যাবে। আমাদের হাদিমের বলতো আসলে মানে মনের ভিতরতেও আগুন জ্বলতেছে। কি যে আমরা হারাইছি, যারা হারাইছি তারাই জানি। অসুবিধা নাই ফজলুর হাসান ভাই। তো সে সুদূর পঞ্চগড় থেকে আমার ফজলুল হাসান ভাই। দেখেন আমার, আমি মনির ইয়ে কই, আহ, কয়েকদিন ধরে দেখতেছি না আমি। আহ, নাসির উদ্দিন ভাই কই, নাসির উদ্দিন ভাইরে অনেকদিন যাবত দেখি না, ওনার কমেন্ট টমেন্টও পাচ্ছি না। এই যে একটা সুসম্পর্ক আপনাদের সাথে দীর্ঘদিনের পদযাত্রায়, এবং আপনাদেরকে মনে রাখি বা যাদের সাথে টুকটাক কথা হয়, আহ, দেখি যে নাম মুখস্থ রাখার চেষ্টা করি, কোথায় থেকে বলছেন এটাও বলেই। তো ধন্যবাদ লাবিব ভাইয়া। এখন এই পেনিনসুলার কথা এটা গেলো। আচ্ছা, আরডি ফুডের কথা বলি। আরডি ফুডটা বেশ ভালো, চমৎকার জায়গায় অবস্থান। আমি টুকটুক করে কিছু কালেকশন করেও ফেলছি, এবং আজকে থার্ড ডে হয়েছে। আহ, হয়তো আর একটা দুইটা দিন হইতে পারে, এরপরে নেক্সট উইক থেকে এটার যে কোনো মুহূর্তে, নেক্সট উইক থেকে যে হতে পারে এমন না, যে কোনো মুহূর্তে এটা একটা প্লে রোল আমরা দেখবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যে কোনো সময় আদাব অনুপম, আহ, অনুপ কুমার দাদা। তো ইনশাল্লাহ এটাও আমরা অচিরে এটা একটা ইউটার্নে আসবে, দেখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। এখন আরেকটা বিষয় আরো কিছু আসছে, যেমন আইপিডিসি আছে। ফাইন্যান্সের মধ্যে ইসলামী ফাইন্যান্স দেখালাম, এবার আইপিডিসিটা একটু দেখাই। আইপিডিসিটা এটাও দেখেন, আজকেও খুব চমৎকার একটা ক্যান্ডেল করেছে, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, অলরেডি দেখেন আপনারা অনেকগুলো ফাইন্যান্স যেগুলো আজে বাজে ফাইন্যান্স, ভাই আমি আপনাদেরকে আবারও সতর্ক করি, ওই যে 10 পয়সা 20 পয়সা 30 পয়সা যে ফাইন্যান্সগুলো আছে, এদিকে আপনারা মনোনিবেশ করেন না ভাই। একবার যদি এগুলা বন্ধ করে, ওই 5টা ব্যাংকের মতন আপনাদের পুঁজি হারা হয়ে যাবে। আমি দেখলাম যে আমাদের হাউজে এক ভদ্রমহিলা অ্যাকাউন্ট করে এই কি একটা জানি ফাইন্যান্স কিনতেছে 33-34 পয়সা করে, মানে টাকাগুলা ঢুকাইতেছে, ভাবতেছে যে এখান থেকে তো অনেক কিছু হইতে পারে, কিন্তু একবার যদি ডিক্লারেশন আসে যে এগুলা সব ডিলিস্টেড হাওয়া, কি করবে? তো অতি চালাক ভাবে যে 33 পয়সা করে কিনছি, 2 টাকা 3 টাকা গেলে তো, বা অনেক রঙিন স্বপ্ন দেখতেছে, কিন্তু রঙিন স্বপ্ন যে হাওয়া হয়ে যেতে পারে, বাস্তবতা রিয়েলিটি মাইনা না নিলে বিপদ আছে। আচ্ছা, আইপিডিসিটাও মোটামুটি একটা পজিশন নিয়ে নিচ্ছে, এই অচিরে দেখবেন 20-22 টাকার, 22-23 টাকার ঘরে চলে যাবে এটাও। ঠিক আছে। তো রূপালী লাইফের কথা মনে হয় কেউ একজনে বলেছেন, রূপালী লাইফ। লাইফ সেক্টরটাও মোটামুটি একটু একটু মুভমেন্টে আসতেছে, এটাও দেখা যাচ্ছে। রূপালী লাইফটা এখানে একটা ভালো জায়গা আছে। তো এখান থেকে অন্তত একটা জায়গা হিসাব করলে দেখা যাচ্ছে যে আহ, হয়তো এখান থেকে 5-7-10 টাকা একটা গ্যাপ পাওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই। তো 5-7-10 টাকা এখান থেকে একটা মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। তারপরে আরেক ভাই বলছেন কি, আচ্ছা এসপিসিএল, এসপিসিএল এর আজকে এজিএম হয়েছে, এবং এসপিসিএল এর এজিএম এ আমার প্রতিনিধি গেছে, বা আমার আমি লোক পাঠানোর চেষ্টা করেছি, গেছেন, আলোচনা হয়েছে। ওনারা অত্যন্ত ভালো পজিটিভ কথা বলেছেন যে এসপিসিএল যেটা বলেছে সেটা হচ্ছে, এসপিসিএল আজকের যে তাদের ইয়েতে আলোচনা হয়েছে, তাদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের কথা হয়েছে, সেই তো এটা আহ, ওদের যে মিটিং এ আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে বলেছে যে ভাই আমাদের, আপনারা দেখেছেন ফার্স্ট কোয়ার্টারের ইপিএসটা কেমন আসছে, সেকেন্ড কোয়ার্টারে আমাদের আরো ভালো ইপিএস আসবে,
এটা এসপিসিএল এর আসছে যে মিটিং এ, এবং বলেছে এই বছর তারা 20% দিয়েছে, তাদের আগামী বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 35 থেকে 40%, মিনিমাম 35% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার লক্ষ্যমাত্রা তারা কাজ করে যাচ্ছে। তার মানে এসপিসিএল এর অনেক ভালো একটা পজিটিভ নিউজ আমাদেরকে দিলেন। এবং তারা যে কথাটি বললেন যে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, এই শেয়ারটাতে যদি আপনারা দীর্ঘমেয়াদী মানে বিনিয়োগ করে রাখেন, আপনাদের এটাতে অনেক ভালো অবস্থান থাকবে, আপনাদের লস হবে না, বরঞ্চ আপনি এটা থেকে অনেক বেনিফিশিয়ারি হবে। আপনারা দেখেছেন যে এবার 20% দিয়েছে, আমাদের লক্ষ্যমাত্রা আগামীতে 35 to 50%, যদি আমাদের গ্রো ভালো হয় আরো 35, মিনিমাম 35 বলছে। তার মানে কি, এটা উদীয়মান একটা শেয়ার, আপনাদেরকে আমি যে উদীয়মান 10টি শেয়ারের 11টি শেয়ার দিয়েছি, তার মধ্যে এটাও একটা ভালো। জি ভাই, আপনি মাহবুবুর রহমান ভাই, এই জায়গাতে ইসলামী ফাইন্যান্সটা আপনারা যারা কালেকশন করে রাখবেন, খারাপ হবে না, লস হবে না, ভালো হবে, প্রফিট আসবে। আমি ওনার সাথে কথা বলি না, ওই যে মৃদুল দাদা কথা বলছে, মৃদুল দাদা থেকে আমি তথ্য নিয়েছি, কামরুজ্জামান ভাই। ওই মৃদুল দাদাই ওনার হাউজের একজন প্রতিনিধি পাঠিয়েছেন, ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন আজকের এই যে এজিএম এ। তো আমার তো ভাই কামরুজ্জামান ভাই জানেন যে টাইম শিডিউলটা খুবই স্ট্রিক্ট, আমি সময় মিলানোটা খুব কষ্টকর, আর এসব জায়গায় কথা বলতে হলে একটু ঠান্ডা জোনে কথা বলতে হয়। তো যাই হোক, আমার লোকজন আছে, ওই জায়গা থেকে আমি কথা বলেছি, সেই জায়গায় মোটামুটি ভালো, এবং এসপিসিএল এর খুবই ভালো কথা বলেছেন তারা, ভালো ইয়ে দিয়েছেন, তথ্য উপত্য দিয়েছেন যে এটা তো বোঝাই যায় যে আপনার একটা জিনিস তো প্রথমত তাদের যে প্রথম প্রান্তিকের যে ইপিএসটা আসছে, এবং তা অচিরেই 2-4 দিনের ভিতরেই কিন্তু তাদের ইয়ে হয়ে যাবে, এটা কি বলে, সেকেন্ড কোয়ার্টারের ডিভিডেন্ড ডিক্লারেশন চলে আসবে। তো সেকেন্ড কোয়ার্টারের ডিক্লারেশন আসলে কিন্তু এটা হু হু করে সামনে দিয়ে যাবে, এবং এটার যে প্যাটার্ন তৈরি হয়েছে আগামীকাল থেকে এটা রানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে, ঠিক আছে। তো এই যে দেখেন আপনাদের ফার্স্ট কোয়ার্টারটা যখন দিল এটার, এই দেখেন 36 পয়সা থেকে 1 টাকা 41 পয়সা, মানে কি কত গুণ বেড়েছে দেখেন, 3-4 গুণ। এখানে তো ফার্স্ট কোয়ার্টারে বেড়েছে, সেকেন্ড কোয়ার্টার আরো ভালো আসবে, সেকেন্ড কোয়ার্টার আরো ভালো আসবে। তো সুতরাং যাদের কাছে আছে তারা ওয়েট করেন, একটু ধৈর্য রাখেন, দেখবেন যে অনেক ভালো কিছু এটা যাবে। তো এই গেল আপনার কোনটার কথা বললাম, এসপিসিএল, ঠিক আছে। এখন আহ, আরেকটা বলি যে একটু একটু যেগুলো একটু জেড এর ইয়ে আছে, এগুলো কেডিএস এর কথা বলি। কেডিএস আজকে দেখেন, কেডিএস এর প্যাটার্নটা দেখেন, এই দেখেন, খুব সুন্দরভাবে এখান থেকে মুভমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতিটা এবং এই প্যাটার্নটা, পুরো প্যাটার্নটা কিন্তু ভালো একটা রানের জন্য, এই 45-46 টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে। আশা করছি এইবারের যে রানটা আসছে, এই রানটাতে কিন্তু আগামী অন্তত আমি আমার যেটা ধারণা বা বাজার, যেটা আমার বাজার যে বিষয়টা আছে, ইলেকশন পর্যন্ত প্লাস যে সামনে রমজান আছে, এই পর্যন্ত ইন্স্যুরেন্সের পর ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, এবং সাথে সাথে আদার্স কিছু এই স্টকগুলো ভালো ভালো প্রফিট দিয়ে যাবে, ভালো ভালো প্রফিট দিয়ে যাবে। এই কেডিএসটাও তার মধ্যে একটা ফুল ফর্মে একটা জায়গা আছে, একটু উপরে উঠলে যদিও সেল প্রেশারটা আসে, হয়তো ওই যে কেন আসে বলি, ইন্স্যুরেন্সের মৌসুম তো, যার কারণে অনেকে একটু এটা একটু উঠতে নিলেই সেল দিয়ে ইন্স্যুরেন্সে ঢুকে বা স্টক চেঞ্জ করে, বা এটাকে বলে যে আপনাকে এই, হ্যাঁ, স্লো, স্লো না ভাই, স্লো না, এটার বিষয়টা হচ্ছে এখানে তো একটা ভালো ভলিউম ক্রিয়েট করে আছে। এই ভলিউমটা যেটা ক্রিয়েট করছে, এটা অন্তত তাদের 5-10 টাকার উপরে না গেলে ওরা ডেলিভারি দিতেও পারবে না, কারণ একটা স্টকের ডেলিভারির সিস্টেম আছে। যেমন দেখেন ক্রিস্টালটা কেন এক জায়গায় ধরে রাখছে, ওরা এইসব এইসব শেয়ারগুলো ডেলিভারি দিতে, হ্যাঁ মৃদুল দাদা, এই এসপিসিএল এর 420% ক্রেজ ইনক্রিজ হয়েছে, আর সেকেন্ড কোয়ার্টার যদি দেয় তাহলে তো এটার ভাই লং টার্মে এই এসপিসিএল, মনে আছে যাদের তারা জানেন যে এটা একসময় 34 টাকা থেকে 360 টাকা, 330 টাকা পর্যন্ত গেছে, 34-35 টাকা পর্যন্ত গেছে। এটা মিনিমাম, আমি যেসব জায়গার কথা বলছি সাপ্লাই জোনটা 80-82 তো নর্মালি আমি দেখছি, সেখান থেকে ধীরে ধীরে আরো উপরের দিকে যাবে, ঠিক আছে।
তো এই যে ক্রিস্টালের কথা আবারও আসছি, কারণ শিক্ষার জায়গা, এটা এটা কোনো ইয়ের জন্য না। ক্রিস্টালটা এখানে কেন ধরে রাখছে? এই যে এখানে যারা ভলিউম করছে তারা তো একদিনে সেল দিয়ে বেরোতে পারবে না। একটা জায়গায় রেখে 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 ইনসাইডার ট্রেডিং করে 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 এটা ডেলিভারি দিবে, ঠিক আছে? এটা যখন ডেলিভারি কমপ্লিট হবে তখন এটা আবারও ছেড়ে দিবে। তো তদ্রূপ একটা স্টক যখন বড় ধরনের ভলিউম ক্রিয়েট করে এবং একটা জায়গা থেকে ভালো এই যে ধরেন এইখান থেকে আপনার 15 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কমপ্লিট এবং জানুয়ারির মাঝামাঝি, তো এই যে 3 মাস যেই জায়গায় আপনাদেরকে এই ক্রেডিটসটা কালেকশন হয়েছে, এইখান থেকে মিনিমাম 10-15 টাকার গ্যাপ না আসলে ডেলিভারি দেওয়া সম্ভব না। একদিনে যারা ফুল লোড, মানে যারা এটা প্লে রোল করে তারা কিন্তু যখন মানে আপ ট্রেন্ডে যায়, আপ ট্রেন্ডে গেলে একদিনে 2 দিনে মানে ওটার খেল খতম হয়ে যায় না। যেমন তার মধ্যে বিএনআইসিএলটাকে এখনো যাত্রা আছে, বিএনআইসিএলটা অন্তত 57-58 টাকা গেলে বা 55-56 টাকা গেলে তখন এখানে ডেলিভারি কিভাবে দিবে? এখানে আপনি যারা 45-এ কিনছে, এখানে আমরা যারা ছোটখাটো বিনিয়োগকারী আছি, আমরা 5-7-10 টাকা পাইছি, আমরা খুশি হয়ে গেছি। কেননা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, ওই যে অল্প খুশি, অল্প অল্প রুচি অল্প পুঁজি, এটার কারণে আমরা এখান থেকে প্রফিটটা নিয়ে নিচ্ছি। কিন্তু এটা কি তারা একদিনে ডেলিভারি দিতে পারবে? না। এটাকে ডেলিভারি দিতে হলে আরো অন্তত 2-4-5 টাকা এখান থেকে গ্যাপ করবে, অন্তত 55-56-57-58 এই লেভেলটাতে গিয়ে আস্তে আস্তে উপরে যাবে, খাওয়াবে, এইভাবে এভাবে করে তারা ডেলিভারি দিবে। তো আমরা সবাই ইনসাফ চাই, সবাই হব হাদি ভাই, একটা স্লোগান আমি নতুন করে দিলাম। আমরা সবাই, আমরা হব হাদি ভাই, আমরা সবাই ইনসাফ চাই, আমাদের এই বাজারেরও ইনসাফ চাই সব জায়গায়, ন্যায় নীতির ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সমমনার ভিত্তিতে আমরা সবাই ইনসাফ চাই। তো এই জায়গায় বিএনএসএলটাও সাপ্লাই দিতে দিতে তাদের এই জায়গায় 57-58 টাকা যাবে। তদরূপ আপনার এই যে আইসিআইসিএলটা আপনাদের ডেলিভারি দিতে দিতে কমপক্ষে এটা 28-32 টাকা নিবেই। কেন? এটার যখন ডিভিডেন্ডটা কাছাকাছি চলে আসবে, পাওয়ার প্লে চলে আসবে, 2-4-5 দিনের ভিতরে দেখবেন যে জায়গায় চলে গেছে আইসিআইসিএলটা। এই যে মাত্র প্লে রোলের জন্য প্রস্তুতি নিচ্ছে আইসিআইসিএলটা। আগামীকালকে যদি কালকে বলতে আগামী ওয়ার্কিং ডেসে যদি এটা আপনার হল্ট করে, অবাক হওয়ার কিছু নাই। কেননা এটা মাত্র দীর্ঘ কতটা সময় দীর্ঘ কতটা সময় এখানে কালেকশনটা হয়েছে, এই পুরো প্যাটার্নটা পুরো একটা বছর। আপনারা দেখেন এইটা যখন প্লে রোল করবে। আরেকটা উদাহরণ দেয় আপনাদেরকে উত্তরা ব্যাংক দিয়ে, আপনাদেরকে একটা উদাহরণ দেই, 9টা বেজে গেছে। এই উত্তরা ব্যাংক দিয়ে দেখেন, আমি যখন বলছিলাম 21 টাকার ঘরে, আপনাদেরকে বারবার বলছি যে এই উত্তরা ব্যাংকটা 25 টাকা যাবে। কেন যাবে? দীর্ঘ সময় একটা কালেকশন করছে, দেখছেন? কালেকশন করার পরে সে এই শেয়ারটা যখন এই মুভমেন্টে আসছে, আপনাদের বলছে উত্তরা ব্যাংকটা একটা ভালো গ্যাপ দিবে, দিছে বলেন তো? 21 টাকা থেকে 25 টাকা, 24 টাকা 90 পয়সা 80 পয়সা হিট করছে। তার মানে কি আপনাকে এখান থেকে কত পার্সেন্ট প্রফিট দিয়ে গেল না উইদিন শর্ট টাইমের ভিতরে? এই শর্ট টাইম আপনি পাইছেন, আপনি শর্ট টাইমে পাইছেন, কিন্তু যারা এটাকে ভলিউম করছে, প্লে করছে, তারা কি একদিনে পাইছে এই টাকাটা? না। তারা অন্তত একটা বছর কালেকশন করছে, কালেকশন করার পরে গিয়ে তারা অধিক পরিশ্রম করে এই জায়গায় গিয়ে তারা এটাকে উঠাইছে। আর আপনারা 2-3 দিনে কিনার পরে একটু কমলে আপনাদের মানে হাই হতাশ টেনশনের শেষ নাই। তাল্লু স্পিনিং এ যাই আমরা একটু। তাল্লুটা একটু এখানে স্লো হবে, এটাই স্বাভাবিক। কেননা 5 টাকা থেকে যখন এখানে 8 টাকা, 8 টাকা, 8 টাকা 60 পয়সা হিট করছে, এখানে তো আমি তো ভাবছিলাম এটা 60 টাকার ঘরে রেস্টটা নেবে, কিন্তু 60 টাকার ঘরে রেস্ট দেয় নাই, রেস্টটা নিছে 8 টাকার ঘরে বা 60 টাকা 70-80 পয়সার ঘরে। এখান থেকে কিন্তু একটু রিট্রেস্ট করে একটু কারেকশন দিয়ে আর হয়তো আরো 1-2 দিন এখানে স্লো থাকবে তাল্লুটা। 1-2 দিন স্লো থাকলে এইটা যে ব্যারিয়ারটা ভেঙে উপরে উঠেছে, এদিকে স্ট্রং সাপোর্ট হচ্ছে 60 টাকার ঘর, আর উপরে গিয়ে সাপ্লাইটা আসবে 10 টাকার ঘরে, 10 থেকে 11 টাকার ঘরে তাল্লুর সাপ্লাই আসবে। ঠিক আছে? তাল্লুর সাপ্লাই এটা একটা রিট্রেস্ট হচ্ছে, রিট্রেস্টটা খেয়াল আছে গত কয়েকদিন আগে বলছিলাম যে 60 টাকার করে, আমারও একটা চিন্তা ভাবনা ছিল যে এখানে একটু স্লো থাকবে, কিন্তু সেইখান থেকে স্লো না রেখে 8 টাকা নিয়ে ওইখানে একটা রিট্রেস্ট করে এখন একটু কারেকশন চলছে। কারেকশনটা হচ্ছে কিসের? আরএসআই এর কারেকশন হচ্ছে, হিস্টোগ্রামের বারটাও একটু কারেকশন হচ্ছে, সব দিকে একটু কারেকশন করে এখনো তার এমএসিডিটা উপরে আছে। তো
তো যে কোনো মুহূর্তে বাই প্রেশারও আসে। আজকে কত নামাইছিল দেখেন, আজকে 60 টাকা সম্ভবত 60 পয়সা নামাইছে, 80 পয়সা ক্লোজ ক্লোজ দিচ্ছে, তার মানে এখনো পর্যন্ত এটার শক্ত অবস্থান আছে। তো এই কারেকশন টারেকশন কমপ্লিট হয়ে গেলে এটাও আবারও উপরে চলে যাবে। ন্যাশনাল ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফের আজকে একটু ইউটার্ন বা আসছে, প্যাটার্ন তৈরি হয়েছে। ন্যাশনাল লাইফটা আপনাকে অন্তত এই জায়গাটায় থাকতে হবে আপাতত 103-4 টাকার ঘরটা, 103-104 টাকার ঘরটা। আহ, ইউনুস ভাই, কনফিডেন্স সিমেন্টটাও তো ভালো, কিন্তু এখন সিজন এদিকে চলতেছে। আপনি একটা কাজ করতে পারেন, যদি এটা আপনি করতে চান, খারাপ হবে না। আপনি এই আইসিএসএলটা এখানে যদি আপনি আহ, এই জায়গা নিয়ে আবারও আপনি কনফিডেন্স যখন আবার রানে চলে আসবে বা পজিশনে চলে আসবে, এখন কনফিডেন্স সিমেন্ট একটু দেখে নিই, তারপরে আপনাকে একটু বলি। আগে না দেখে আন্দাজে কথা বলাটাও ঠিক না। আগে অবস্থান বুঝে তারপরে আপনাকে একটা কনফিডেন্স ইভেন্ট আগে দেখে নেই একটু পজিশন ভাই। আহ, ইউনুস ভাই, কনফিডেন্স ইভেন্টটাও এখান থেকে একটা মুভমেন্টে আসবে, যেহেতু বাজারে একটা ভালো অবস্থান। আপনি কি করবেন বলেন? এইগুলো একটু ডিফিকাল্ট বিষয়। আগে দেখতে হবে আপনার স্টকটা কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। কনফিডেন্স ইভেন্টটাও উঠার জন্য প্রস্তুতি হয়ে আছে, তো সুতরাং এখন এদিকে যাওয়ার চেয়ে এদিকে থাকাটাই ভালো, এদিকে থাকাটাই ভালো। এই আপনার স্টকটা হাতছাড়া করাটা ঠিক হবে না, ঠিক আছে? অন্তত পক্ষে এখান থেকে 5-7 টাকার একটা গ্যাপ আসবে কনফিডেন্স সিমেন্টের, সুতরাং আপনি এদিকে থেকে ডাইভার্ট করাটা এখন এই মুহূর্তের জন্য ইউনুস ভাই ঠিক হবে না। কেননা কনফিডেন্স সিমেন্টের পজিশনটা একটু ভালোর দিকে আছে, ভালো দিকে আছে, সুতরাং আপনি একটু 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 ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, শাহনাজ পারভিন, আপনার কোনটার কথা জানি বলছিলেন? সোনার বাংলা ইন্স্যুরেন্স না? সোনার বাংলা ইন্স্যুরেন্সটাও এই যে একটা ভালো মুভমেন্টে আসছে। তো সোনার বাংলা ইন্স্যুরেন্সটা আছে 26 টাকা, এই 28-29 টাকার দিকে যাবে। 2 টাকা 2-2.5 টাকার একটা গ্যাপ চলে আসবে। নেওয়া যায়, নিতে পারেন আপনি। যদি নিতে চান, এই লস হবে না এখান থেকে, কিছু না কিছু আপনি অন্তত যাবে, 10 টাকার ঘরটা যাবে তাল্লু, এখান থেকে আপনি নিতে পারেন, সমস্যা নাই। তো এসপিসিএল এর আলোচনা হয়ে গেছে দাদা। আহ, এসপিসিএলটা ভালো হবে, অনেক ভালো হবে তাদের ইপিএস এবং তাদের অবস্থান। এবং আজকে যে এজিএম এর আলোচনা হয়েছে, এগুলো আমি তো একটু আগে আলোচনা করেছি মৃদুল দাদার মাধ্যমে, আমি এই তথ্য উপাত্ত কালেকশন করেছি। তো ভালো হবে, ভালো হবে। আচ্ছা, সিভিউটা 50-এর করে এই জায়গায় আবার আবার স্টে নিচ্ছে। এখানে কারণ ওই দিনের টানে অনেকে প্রফিট নিয়ে নিয়েছে। এই যে এই দিনের টানে 11ই জানুয়ারি একটা প্রফিট নিয়ে নিয়েছে। তো আপে গেলে আপনারা সবসময় চেষ্টা করবেন এটার ইয়েটা করার জন্য, প্রফিটটা নেওয়ার জন্য। বারাকা পাওয়ার, এটাও ভালো অবস্থানে আছে। এইটাও একটা কংক্রিট জায়গা আছে, এখান থেকে যে কোনো সময় একটা ইউটার্ন আসলে এই যে উপরের গ্যাপগুলো ফিল আপ করে ফেলবে, বুঝছেন? এই যে দীর্ঘ সময় আমরা যখন আলোচনা করেছিলাম নভেম্বরের 13-14 তারিখ দিকে, ডাক্তার আলমগীর ভাই সহ, তখন কিন্তু একটা গ্যাপ দিয়েছে, গ্যাপ দিয়ে এখন আবার রিট্রেস চলছে। রিট্রেস চললে এখান থেকে ইন্স্যুরেন্সের এই 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 সপ্তাহটা তো গেল, আগামী সপ্তাহতেও ইন্স্যুরেন্সের একটা জোয়ার থাকবে, নেক্সট উইকেও কিছুটা এইখানে। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটু আসবে, এর পরবর্তীতে এগুলা চলে আসবে। এবং দেখবেন যে বাজার যখন একটু খারাপ থাকবে, এই বারাকা পাওয়ার, পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, এই জাতীয় তাল্লু স্পিনিং, এগুলোর তখন ভালো প্লে চলবে। বাজার খারাপ হলে তো সব কিছু খারাপ থাকবে না, কিছু কিছু সেক্টরটা ভালো থাকবে। এসপিসিএলটা, এসপি সিরামিকটা একটা ডেলিভারি সম্ভবত গেছে। হ্যাঁ, রাইট রাইট, ডেলিভারি গেছে। কামরুজ্জামান ভাই, গত এই ডেটটাতে, এই যে 12ই জানুয়ারিতে একটা একটা ডেলিভারি গেছে, এখন স্লো থাকবে, স্লো থাকলেও এমন একটা পড়বে না এখান থেকে
না পড়লেও, কারণ এখন সিজন অন্যদিকে চলছে তো এই কারণে। এই সোনার বাংলা ইন্স্যুরেন্সের কথা তো বললাম একটু আগে মনে হয় সম্ভবত, হ্যাঁ। 28 টাকা, 26 টাকা আছে, 28 টাকার ঘরে যাবে। বিপিপিএল, বারাকা পতেঙ্গা। আজকে ইউটার্ন আসছে, আজকে ইউটার্ন আসছে। এখন ইউটার্ন আসলে যেহেতু টাকা তো ঘুরে ভাই এদিক থেকে সেদিক, মানে এখন ইন্স্যুরেন্সের দিকে ঢুকে আছে, আছে হচ্ছে 12 টাকা, 14 টাকা আছে। তো এটা সাপ্লাইটা 14.90 15 টাকার দিকে গেলে আবার একটু সেল প্রেশার আসতে পারে, ঠিক আছে। তো আরেকটা প্রাইম ইন্স্যুরেন্সের কথা বলছেন এক ভাই। আপনাদের একটু কিছু মনে করবেন না, মাঝে মধ্যে এই যে মানে একটু যখন বিপ্লবী ভাষায় কথা বলি, দু একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ডোন্ট মাইন্ড ব্রাদার অ্যান্ড সিস্টার। এটা আসলে অনেক দুঃখ কষ্ট ক্ষোভ থেকে বলি। আমার হাদি ভাইও এরকম বলতেন, এবং বলে যে আমরা চাই না গালি দিতে চাই না, কিন্তু এমন একটা সিচুয়েশন করে ফেলে, এমন একটা অবস্থান করে ফেলে, গালি না দিয়েও পারা যায় না। সানাস পারবিন আপা, আপনি ফেডারেল ইন্স্যুরেন্স এখন, ফেডারেলটাও উপর একটু সাপ্লাই গ্যাপটা ভালো আছে। আইসিআইসিএল দেখবেন, আপনারা দেখবেন 28 29 টাকা এবং 30 টাকা 31 টাকার দিকে আইসিআইসিএলটা যাবে, গ্যাপটা ভালো। আইসিআইসিএল এর গ্যাপটা ভালো। আমি সবসময় একটু গ্যাপের দিকটা দেখি, যেমন বিএনআইসিএল কেন বলছি, বিএনআইসিএল এর গ্যাপ ভালো দেখছি। ক্রিস্টালের কথা বলছি, ক্রিস্টালের গ্যাপটা ভালো ছিল। এখন এই ক্রিস্টাল বিএনআইসিএল এর মতন একটা ভালো গ্যাপের একটা শেয়ার হচ্ছে আইসিআইসিএল, ঠিক আছে। ইআইএল এরও ঝামেলা আছে, ইআইএলটা সর্বোচ্চ 30 টাকার ঘরে যায় কিনা এটা আমার কাছে 30, এটা তো ফিডিং ইয়ার। প্রভাতী ইন্স্যুরেন্সের প্লে হয়ে গেছে ভাই, প্রভাতী, ওটা কোনটা, প্রভাতী না? আচ্ছা দেখবো দেখবো, এই দেখছি দেখছি। আচ্ছা, প্রাইম ইন্স্যুরেন্সটা ব্রাদার, প্রাইম প্রাইম ইন্স্যুরেন্সটা এখান থেকে আছে 35 36 37 টাকার দিকে যাবে, 36 পর্যন্ত এটার সীমা রেখা দেখা যাচ্ছে। অন্তত 35 টাকা তো কনফার্ম, 35 35 50 60 পর্যন্ত এটা পাবে, ঠিক আছে। এটা এখানে যেখানে আছে 32 90, আরো 2 3 টাকা এখান থেকে পাবেন, এবং সেটা খুব সম্ভবত আগামী কালকে হয়তো বা পেয়ে যেতে পারেন। প্রফিট টেকিং এর কোনো বিকল্প নাই। অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, ঠিক আছে। সাইপ পাওয়ার টেক নিয়ে আলোচনা করে লাভ নেই, ওটা বন্ধ কোম্পানি, বন্ধ কোম্পানি নিয়ে বন্ধ অবস্থা থাকি আমরা। আমরা খোলা মাঠে খোলা দিল, আমরা খোলা দিলে কথা বলবো, খোলা জিনিস নিয়ে কথা বলবো। তো আরেকটা এক পিপিএল এর কথা একবার বলছে সি- একপি, আচ্ছা একপিপিএল, আগে একপি ল্যাবটাই দেখাই যেত রানিং বলছেন, একপি ল্যাবটাও কিছুটা প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ। ক্যান্ডেল গুলো ভালো, একটা টান আসলে উপরে, বেশি একটা দূর না, 74 75 টাকা পর্যন্ত। আর একপিপিএলটা দেখি, ঢাকা ডাইং মনে হয় সম্ভবত 43 44 টাকা পর্যন্ত এখন কত চলে দেখছি। একমি একমি এক এসি এম, একপিপিএলটা ভাই ওভার, টাইম ওভার হয়ে গেছে 10 মিনিট। একপিপিএলটা ডাউন ট্রেন্ডে আছে, একপি ল্যাবটা পজিটিভ আছে, আর একপি পিএলটা একটু ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আছে যে 15 টাকা পর্যন্ত 15 টাকা পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে ব্রাদার। আবার ইনশাল্লাহ খান, খান খান হয়ে গেছে, খান ব্রাদার্স খান খান হয়ে গেছে। এইটার রিট্রেসমেন্টে গিয়ে আবার ছেড়ে দিবে, বি কেয়ারফুল বি কেয়ারফুল। খান ব্রাদার্স নেক্সট রাউন্ডে 28 29 টাকার ঘরেও চলে আসবে খান ব্রাদার্স, ঠিক আছে। খান খান জায়গা থেকে 2 4 টাকা যদি আপে পান, এটা আপনাদের ডিসিশন। স্টপ লস দিয়ে অন্যদিকে চিন্তা করতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। মন্ডু ফেব্রিকটা কংক্রিট একটা জায়গা আছে, ভালো আছে। এটা ডাউন ট্রেন্ড কাটিয়ে যে কোনো একবার মুভমেন্টে আসছে, কিন্তু ওই যে ইরানে পাত দিছে, বাংলাদেশে হাগে দিছে, হেগে দিছে। পাত দিছে ইরানে, হেগে দিয়েছে বাংলাদেশে, এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, এটা কোনো সমস্যা নাই, এটা সামনে আসবে, ভালো হবে। PROV, প্রভাতী ইন্স্যুরেন্স। ওই যে বরিশালের একটা ছেলে আছে না, খুব কমেডি করে, কচু বনে গেছিল কালো কুকুরে।
ভাল লাগে ভাই কমেডি। আমি মানে কমেডিয়ান বিষয় হাসির জিনিসগুলো এটা মন ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। তো এখন ইরানে পাত দিয়েছে, হেগে দিয়েছে বাংলাদেশে, এই অবস্থা। তো প্রভাতী ইন্স্যুরেন্সটা 33-34 টাকার দিকে আশা করা যায় পাবেন। এটা একটা ভালো অবস্থানে আছে। মুজিবুল হক ভাই, আইপিডিস কোনটা, আইডিএলসি, আইডিএলসি, আইডিএলসিটাও মোটামুটি এইটি একটু পরে আসবে, চলে আসবে। শুনেন, প্রথমে ডিভিডেন্ড দিবে আপনার ব্যাংক সেক্টরটা, এরপরে আসবে ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, পরে আসবে ব্যাংক সেক্টরের। আগামীকাল থেকে সম্ভবত একটু ইউটার্নে ইয়ে আসবে। তবে সবাইকে বলি, ব্যাংক সেক্টর থেকে যেগুলো দুর্বল ব্যাংক একটু সতর্ক থাকুন। ভালো ব্যাংক যেগুলো বটম সাইডে যারা ছিল, একটা অলরেডি একটা গ্যাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন তেমন একটা মুভমেন্ট আসবে না। আবার ডিভিডেন্ডের ডিক্লারেশনটা দিয়েই একটা ইউটার্ন 2-4 শর্ট টাইমের জন্য দিবে। তখন আপনারা আপনাদের প্রফিট টেকিং থাকুক বা স্টপ লস থাকুক বা কিনা দাম পান, এক্সিট নিয়ে নেবেন। এটা আপনাদের নিজস্ব দায়িত্ব নিয়ে করবেন, ঠিক আছে। ম্যাগনা ইন্স্যুরেন্স 32 টাকা পর্যন্ত তো সাপ্লাই আছে। এখন কত চলে এমইজি? ম্যাগনা ইন্স্যুরেন্সটা এই যে 30 টাকার ঘরে গেছে, আগামীকালকে সেল, প্রফিট টেকিং। এখন এটা আপনাদের আপ টু ইউ। আগামীকালকে এটা 32, আজকে কত, 31-32-এর দিকে টাচ করবে। টাচ করলে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, বা আপনাদের ইচ্ছা, হয়তো যদি আপনাদের ইন্ডিভিজুয়াল কোনো ভালো কোনো মামুদের সাথে কানেকশন থাকে, বা মামুরা যদি বলে, আমি বলছি আমার জায়গা হইলে আমি আগামীকালকে 32-এর ঘরে গেলেই প্রফিটটা নিয়ে নিতাম যদি থাকতো আর কি। যেটা আমি করি, আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র বিনিয়োগ করে, আমার পেটও ছোট, ছোট্ট সংসার, অল্পতে আমি খুশি থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ইনশাল্লাহ কালকে সেম টাইমে চলে আসবো। বাজারের যাওয়ার আগে দিয়ে ইন্ডেক্সের ব্যাপারটা একটু বলে যাই। ইন্ডেক্সের ব্যাপারটা একটু বলে যাই। আরএসআই ইন্ডেক্সের সব কিছুই এখন আমাদের ফেভারে আছে, সব কিছু ওকে আছে। হিস্টোগ্রামের বারটাও ভালো অবস্থা, মানে একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়, গ্রিন সিগন্যালের অপেক্ষায়। এই গ্রিন সিগন্যালটা দিলেই আগামীকালকে যদি আপনার হিস্টোগ্রামের বারটা যদি আহ, গাঢ় সবুজ হয়, তাহলে উপর দিকে উঠে যাবে। এবং বর্তমান যে প্রেক্ষাপট, বলা যায় যে আগামী 10-12 কার্য দিবস ভালো আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে। এখন আপনারা কে কতটুকু নিতে পারবেন আমার এই শিক্ষা কার্যক্রমের থেকে, কে কতটুকু শিখেছেন, তার অগ্নি পরীক্ষা হবে আগামী 10-12 কার্য দিবসের মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।